চাই তবু যেন আমার মৃত্যু বিচার হয়। বলতে পারবে না। সব আলোচনা, গুঞ্জন আর প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশে এলেন শহীদের শরীফের হাদির স্ত্রী। তবে প্রকাশে এলেন তিনি এক মুহূর্তের জন্য নিজের পর্দা আর বরখেলাপ করেননি। আলহামদুলিল্লাহ, তিনি প্রমাণ করেছেন কঠিন সুখের মাঝেও একজন নারী কতটা দূরে থাকতে পারেন। স্বামীর শেষ দেখা দেখতে যখন তিনি মারা যান, তখন পুরো বিষয়টি এমনভাবে সম্পন্ন করা হয় যাতে কেউ তার কোনো ছবিকে ধারণ করতে না পারায়। প্রবেশের আগেই বিশেষ পর্দার ব্যবস্থা করে নেওয়া হয়। বোরকা ও হিজাবের সম্পূর্ণ আবৃত অবস্থায়, এমনকি তার উপস্থিতি আবাস জনসমক্ষে না আসে, সেই সতর্ক বার্তাই ছিল পরিবারের প্রধান লক্ষণ। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্টাফরা পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করেন। গাড়ি থেকে নামার আগেই মিডিয়াকে স্পষ্টভাবে ক্যামেরা বন্ধ রাখতে বলা হয়। এরপর ফিরে যাওয়ার সময়ও একই নির্দেশনা কার্যকর ছিল। দুটি চলমান পর্দার মাধ্যমে তাকে আড়াল করে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, যাতে কোনোভাবেই কেউ ছবি তোলার সুযোগ না পায়। কিন্তু এর পরেও কিছু মানুষ দূর থেকে মোবাইল ফোনের ভিডিও ধারণ করেছে, অনাকাঙ্ক্ষিত। এমনকি জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিনা অনুমতিতে একটি ভিডিও প্রকাশ করেছে, যা ব্যক্তিগত গোপনীয়তার সুস্পষ্ট লঙ্ঘন। এমন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম থেকে এরকম কাজের শক্তি নিন্দনীয়। তথ্য অনুযায়ী শরীফ মানহাজি 2020 সালে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর আহমেদের কন্যা রাবেয়া সম্পর্কে বিয়ে করেন। 2024 সালের 21শে ফেব্রুয়ারি তাদের সংসারে জন্ম নেয় এক পুত্র সন্তান। মুখস্থ হাদিস, স্ত্রীকে কেউ কখনো দেখেননি, পরিবারের বাইরে কেউ তাকে চিনতে না। এখানেই বোঝা যায় তিনি কতটা পর্দাশীল, আত্মমর্যাদাশীল। আসল চরিত্রা ধরা পড়ে বিপদের সময়। যখন তিনি অন্তঃসত্ত্বা, ঠিক তখনই গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলেন। এমন একটি সাহসী সিদ্ধান্তের পেছনে নীরব সমর্থন ও মানসিক শক্তি যা ছিল, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদির মৃত্যুর পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন কেন তার স্ত্রী সামনে আসছেন না। অনুসন্ধানে জানা গেছে তিনি কোনো পরিস্থিতিতেই পর্দা ভাঙতে রাজি নন। তাই শোকের গভীরতম মুহূর্তে তিনি নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন। সমালোচকরা বলছেন, যেখানে আবেগ দেখিয়ে ভাইরাল হওয়া যেত, সহানুভূতি করানো যেত, সেখানে তিনি একেবারেই বিপরীত পথ বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওসমানীকে নিয়ে বিতর্ক হতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু এই নারীর নীরবতার আত্মনিয়ন্ত্রণ আমার কাছে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতোই মনে হয়েছে। একই সঙ্গে এখানে নিরাপত্তার প্রশ্নকেও গুরুত্বপূর্ণ। হাদির মৃত্যুর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে তার পরিবারে, বিশেষ করে তার 10 মাস বয়সী শিশুর ও সেই পর্দাশীল স্ত্রীর ওপর, যিনি চাইলেও প্রকাশ্যে কিছু বলতে পারতেন না। হাদি ছিলেন এমন একজন মানুষ যিনি নবীর জন্য নিজ হাতে ঘরের কাজ করতেন, রান্নার প্রস্তুতি নিতে তার মধ্যে কোনো ভণ্ডামি না তথাকথিত পুরুষ অহংকার ছিল না। তাই স্ত্রীর সম্মান রক্ষায় মিডিয়ার সামনে না আসার সিদ্ধান্ত ছিল সবচেয়ে স্বাভাবিক। আল্লাহ তাআলা যে সময়টুকু তার জন্য নির্ধারিত করেছিলেন, তাদের জীবন ঠিক ততটুকু পূর্ণ হয়েছে। এরপর তিনি তার রবের ডাকে সাড়া দিয়েছেন। এছাড়া মৃত্যুর কিছুদিন আগে ওসমান হাদি একজন সবার সামনে দীপ্ত কণ্ঠে বলেছিলেন, যদি আমার মাথায় কিংবা বুকে গুলি করা হয়, তবে রাষ্ট্রের কাছে আমার একটাই চাওয়া থাকবে, আমার ঘাতক গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক। তার এই কিছুদিনের মধ্যেই ঠিক মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন ওসমান হাদি। দীর্ঘদিনের পরিকল্পনা, নিষ্ঠুর ষড়যন্ত্র বাস্তবায়ন করেছেন, তাকে পাঠিয়ে দেয় পরপারে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সে গ্রেফতার হয়েছে, ফাইসাল করিম মাসুদের কোনো শাস্তি হয়েছে? উত্তর হচ্ছে না। রাষ্ট্র যেখানে ব্যর্থ হয়েছে, ও তোমাদের বলা শেষ ইচ্ছাটা আজ অপূর্ণতার পথে। হাতিকে গুলি করার পরে জানা যায়, ঘাতক ফয়সাল ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে। এখন প্রশ্ন, রাষ্ট্র কি পারবে তাকে ফিরিয়ে আনতে? তাকে সীমান্তের কাঁটাতারের বেড়ায় আটকে যাবে হাদির শেষ আকাঙ্ক্ষা? জানি না এই সরকার কিংবা ভবিষ্যতের কোনো সরকার আদৌ পারবে কিনা ছাতকের সিরিয়ালের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। জানি না রাষ্ট্রের এই ব্যর্থতার ভার কে নিবে। শুধু জানি ওসমান হাদির সেই ইচ্ছাটা আজও অনিশ্চয়তার অন্ধকারে দাঁড়িয়ে আছে। তবে যদি দুনিয়ার আদালতের বিচার করতে ব্যর্থ হয়, আল্লাহর আদালত হয়তো তাকে শাস্তি দেবে। জানি না দুনিয়াতে ও আখেরাতে তাদের শেষ ইচ্ছাটা আল্লাহ পূরণ করবেন কিনা। কিন্তু ইতিহাস ফিচার দুর্নীতি আর ইনসাফের স্বয়ংসম্পূর্ণ একটা দেশকে নেতৃত্ব দিতে, এবং দুর্নীতির লাগাম টেনে চিরনিদ্রায় চলে গেলেন। গতকাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ এবং সংখ্যক মানুষের অংশগ্রহণে জানাজার পর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও গুলিতে নিহত শহীদ ওসমান হাদির জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
তবে জায়গা এবং পরে শাহবাগ থেকে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়ে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে কর্মসূচি শেষ করে ইনকিলাব বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফনের সময় ওসমান হাদির পরিবারের সদস্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, ডাকসু প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার বেলা ২:৩০টায় ওসমানীর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও দেখা গেছে বিপুল সংখ্যক মানুষ। নামাজে জানাজা শুরু হওয়ার আগে দেওয়া বক্তব্যে নিহত ওসমান হাদিস আবু বকর সিদ্দিকী প্রশ্ন তোলেন, রাজধানীর প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে গুলি করার পর তার হত্যাকারীরা কিভাবে পালিয়ে গেল। অন্যদিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের বলেছেন, ওসমান হাদির খুনিদের গ্রেফতারে আমরা ২টা ঘোষণা দিচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারি খোদাবক্স চৌধুরীকে জনতার সামনে এসে বলতে হবে যে এই এক সপ্তাহে সে কী অগ্রগতি করেছে। যদি সে এর জবাব দিতে না পারে তাহলে তাকে অবশ্যই পড়তে হবে। শনিবার ওসমান হাদিকে দাফনের পর বিকেল ৫টায় রাজধানী শাহবাগ মোড়ে তিনি এসব কথা বলেন এবং রোববার বিকেলে ৫টায় পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শনিবারের মতো কর্মসূচি শেষ করেন। সমাবেশে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ২টা দফা দাবি ঘোষণা করেন। একটা হলো ওসমান হাদির হত্যাকারী, হত্যার হত্যাকারী সহ তাকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর একটা হলো সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স আওয়ামী লীগ দোসরদের অতি দ্রুত গ্রেফতার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে জাবের বলেন, যখনই গুলির কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ রসুনের আলুর আলাপ করেন। আপনি কিসের স্বরাষ্ট্র প্রদেষ্টা নিয়ে একজন? সমস্ত প্রদেষ্টার যে ধরনের ভারী কি দরকার ওইটা কি তার মাঝে আছে? আমরা জুলাই পরবর্তীতে যারা আসছে প্রত্যেকের সম্মান করতে চাই, কিন্তু সম্মান করার মতো কতটুকু উপকার হয়েছে আমরা ওসমান হাদির হারাইছি। আব্দুল্লাহ জাবের বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আরও ১৭২ ঘণ্টা সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে হবে। তিনি বলেন, আমাদের অবশ্যই দায়িত্ব রয়েছে সরকারকে রক্ষা করা, কিন্তু এমন দায়িত্ব নেই যে আমার ভাই চলে যাবে এরপর আওয়ামী সরকারকে ধরে রাখব। এই দায়িত্ব আমরা দেই নাই। আপনারাও দ্রুত খুনিকে গ্রেফতার করুন এবং তাকে বিচারের মুখোমুখি করুন। ইনকিলাব বন্ধের এই নেতা আরও বলেন, মিলিটারি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগ সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করুন। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন ইনসাফ আসবে না। যদি বেঁচে থাকে মানুষ কোনো দলের সাপোর্ট করবে না। তিনি সরকারকে আলটিমেটাম দিয়ে বলেন, এখন ৫টা ১৫ বাজে, আগামীকাল ৫টা ১৫-র মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসব। কোনো ছাড় চলবে না। রক্তের সঙ্গে আমরা আর কোনো কাতারি হতে দেব না। প্রিয় দর্শক, আপনারা জায়গা থেকে হাদির অপরাধীদের গ্রেফতারের দাবিতে আওয়াজ তুলুন এবং পরিশেষে আল্লাহর কাছে দোয়া রইল, শহীদ ওসমান হাদিকে আপনি জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। তার পরিবারকে আপনি নিরাপত্তার চাদরে ঢেকে দিন। এই কষ্ট সইবার ক্ষমতা দিন, তাদের ইচ্ছাটা যেন পূরণ হয় সেই দোয়াও রয়ে গেল। ভিডিও শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন। ততক্ষণ